রেড রিচার্ডের স্ট্রেচিং পাওয়ার, সিলভার সার্ফার আর তার সাথে গ্যালাক্টাস। মার্বেল স্টুডিও অবশেষে ফ্যান্টাস্টিক ফোরকে এমসিইউ আনতে চলেছে, আর তার জন্য তারা মুক্তি করলো একটি ট্রেলার। অফিসিয়াল ট্রেলার মুক্তি হলো, আর আমি হাজির হয়েছি সেটারই ব্রেকডাউন নিয়ে। তো দেরি কেন, চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, মার্বেল স্টুডিও এর আগে এর একটি টিজার মুক্তি করেছিল, আর তাই সেই টিজারে দেখানো সিমিলার ফুটেজের ব্রেকডাউন কিন্তু আমি এই ভিডিওতে করব না। তাই ভালোই হবে যদি আপনারা সেই টিজারের ব্রেকডাউনটি আগে থেকে দেখে রাখেন, কিংবা এই ভিডিওটা দেখার পরে সেটি দেখে নেবেন। ট্রেলারের শুরুতে দ্য টেড গিলবার্ট শো নামক একটি টক শো দেখানো হয়, যেখানের হোস্ট পৃথিবীবাসীকে দ্য ফ্যান্টাস্টিক ফোরদের ব্যাপারে বলে যে 4 জন অ্যাস্ট্রোনট স্পেসে গেছিল, আর যখন তারা ফিরে এসেছিল তখন তারা বদলে গেছে। আমরা তো সবাই জানতাম যে এই মুভিতে নতুন করে আবারও অরিজিন স্টোরি দেখাবে না, কারণ এর আগের ফ্যান্টাস্টিক ফোর মুভিতে আমরা 2005 ও 2015 দুইবারই তাদের অরিজিন দেখেছিলাম। যদিও তখন ফ্যান্টাস্টিক ফোরের রাইটস 20th সেঞ্চুরি ফক্সের কাছে ছিল, আর মার্বেল তাদের রাইটস পাওয়ার পর তাদের নিয়ে মুভি বানাচ্ছে, আর মার্বেল এদের অরিজিন দেখাবে না, যেমনটা তারা স্পাইডারম্যানের সাথে করেছিল স্পাইডারম্যান হোম কামিং মুভিতে। সেই যাই হোক, ফ্যান্টাস্টিক ফোরে যেহেতু এখানে অরিজিন দেখাবে না, তাই যদি আপনারা এর অরিজিনটি জানতে চান, মানে এর কমিক অরিজিন কিভাবে এরা ফ্যান্টাস্টিক ফোর হয়েছে বা সবকিছু, এর ব্যাপারে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, তো অবশ্যই আপনারা সেই অরিজিন স্টোরির ভিডিওটি দেখে নেবেন। আর এই মুভিতে যেহেতু এদের অরিজিন দেখাবে না, তার মানে এই মুভিতে ফ্যান্টাস্টিক ফোরের জীবন অনেকটা পরের দেখানো হবে, মানে তারা নিজেদের পাওয়ার পেয়েছে আর তারপর বেশ কিছু সময় কেটে গেছে, যেটার প্রভাব আমরা ট্রেলারও দেখতে পাই, যেখানে দা থিং ভালোই পপুলার হয়ে গেছে। বাচ্চারা তাকে একটি গাড়ি তুলতে বলে, আর থিং সেটা তোলে, কারণ সে বাচ্চাদের দুঃখী করতে চায় না। থিংকের গাড়ি তোলা দেখে বাচ্চারা খুব খুশি হয়। আর আমরা যারা ফ্যান্টাস্টিক ফোরের আগের মুভিগুলো দেখেছি, তাদের তো মনে আছে যে ফ্যান্টাস্টিক ফোরের দা থিংক তার শরীরের এই পরিবর্তনের জন্য প্রথমে খুশি থাকে না, যদিও পরে যখন জনগণ তার ফ্যান হয়ে যায় তখন তার আর খারাপ লাগে না এই ট্রান্সফরমেশনের জন্য। তাই এই সিন দেখে আমার দুটো কথা মনে পড়লো। প্রথমত, এন্ড গেমে আমরা প্রফেসর হাল্ককে দেখেছিলাম, আর তাকেও বাচ্চারা খুব পছন্দ করত, আর হাল্ক বাচ্চাদের সাথে সেলফিও তোলে যাতে তারা খুশি হয়। এছাড়া আমরা সবাই জানি এই মুভির টাইম লাইন 1960-এর দশকে টেক প্লেস করে, যেই সময়টাতে মার্বেল কমিক্স গোল্ডেন এজ থেকে সিলভার এজে প্রবেশ করেছিল। এখানে একটি ইস্টার এগও ছিল, আর সেটা হলো দা থিংকের সবুজ রঙের গাড়ি তোলা সিনটি, যেখানে বাচ্চাদেরকে সেটা তুলে দেখায়। আর এমনই সবুজ গাড়ি আমরা সুপারম্যানকে তুলতে দেখেছিলাম অ্যাকশন কমিক্সের প্রথম ইস্যুতেই, যদিও সেই সময়টাতে গাড়িকে তুলে নেওয়াটাকে সুপারহিরোর পাওয়ারের মাত্রাকে বোঝাবার জন্য ব্যবহার করা হতো। আর এরপর আমরা বেশ কিছু সুপারহিরোকে মুভিতেও গাড়ি তুলতে দেখেছি, স্পাইডারম্যান, শ্যাজাম, ক্যাপ্টেন আমেরিকা, আরো অনেক আছে। এখানে কিছু বাচ্চা রাস্তায় খেলা করে, আর তারা ফ্যান্টাস্টিক ফোরের কার, মানে ফ্যান্টাস্টিক কারের মতন একটি ছোট খেলনা গাড়িতে করে খেলা করছে, যেটা বোঝায় যে এই পৃথিবীতে ফ্যান্টাস্টিক ফোর অনেক পপুলার। টিভিতে তাদের ব্যাপারে বলা হয়, আর অনেকে ফ্যান্টাস্টিক ফোরদের ধন্যবাদ জানায়। এই টক শোতে ফ্যান্টাস্টিক ফোরেরা অ্যাজ আ গেস্ট আসবে, আর তাই হোস্ট তাদের ব্যাপারেই দর্শকদের জানাচ্ছে। এবার এটা দেখে মনে হচ্ছে যে পাওয়ার পরপরই এরা টক শোতে যাচ্ছে, কিন্তু বাইরের মানুষদের দেখে আর ফ্যান্টাস্টিক ফোরের ক্রেজ দেখে মনে হচ্ছে যে মানুষ তাদের আগে থেকেই চেনে, যার মানে এই ফ্যান্টাস্টিক ফোর তাদের পাওয়ার 1 বছর পর সেখানে যাচ্ছে, কিংবা 5 বছর বা 10 বছর। আর গত এত সময় ধরে যেহেতু সবাই তাদেরকে দেখে আসছে, আর তারা ফ্যান, আর ফ্যান কেনই বা হবে না। এই পৃথিবীতে হিরো বলতে তো শুধু এই ফ্যান্টাস্টিক ফোরেরাই আছে, আর যেহেতু এই মুভির সময়কাল 1960, আর ফ্যান্টাস্টিক ফোরকে কমিক্সেও এই সময়ে আনা হয়েছিল, তাই আর অন্য হিরোদের এই মুভিতে দেখিয়ে লাইমলাইট সরাতে চায় না স্টুডিও। আর তাছাড়া এই পৃথিবীর ভবিষ্যৎ খুব একটা ভালো থাকে না, সেই কারণও হতে পারে। তারপর আবারও সেই টিজারে দেখানো ব্যাকস্টার বিল্ডিং এর লুক দেখা যায়। এরপর হার্বি দা রোবটকে দেখানো হয় যে দা থিংকের সাথে রান্না করছে। যেহেতু আমরা টিজারে জেনেছিলাম যে তারা প্রতি রবিবার 7টার সময় একসাথে ডিনার করে, তাই তারা একসাথে আছে, যেখানে থিংক এই রোবটের সাথে রান্না করছে। এখানে আমরা জনি স্টর্মকেও দেখি যে ফ্রিজ টাইপ কিছু জায়গা থেকে কিছু খাবার খুঁজছে, আর তারপর জনি একটি খাবারের প্যাকেট তুলে নেয়, যেটা আসলে কর্নফ্লেক্স ধরনের কোনো খাবার। সেই যাই হোক, এই প্যাকেটে লেখা থাকে লাকি চাম্পস, আর 1964 সালে এই লাকি চাম্পস নামক খাবার প্রথম মার্কেটে এসেছিল। আর এই লাকি চাম্পসের ভেতরে মার্শম্যালোর শেপের কালারফুল ছোট ছোট টুকরো পাওয়া যেত, যাকে বলা হতো মারবিটস, মানে মার্শম্যালো বিটস। এবার যেহেতু এই খাবার 1964-তে মার্কেটে আসে, মানে এই কাহিনী 1964 কিংবা 65 হতে পারে, যার কারণ এই লাকি চাম্পসের প্যাকেটের অপর প্রান্তে একটি কমিক্স বুকের ফটো দেখা যায়, যেটার উপরে লেখা থাকে ফ্রি, মানে এই কোম্পানি এই প্যাকেটের সাথে একটি কমিক বুকও ফ্রিতে দিচ্ছে। আর সেই সময়ে এই খাবার বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় ছিল। এবার আসলেই সেই সময়ে এই খাবারের সাথে কমিক্স বুক ফ্রিতে দিত কিনা সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু মুভিতে তেমনই কিছু দেখানো হচ্ছে। এবার এই কমিক্স বুক যেটা ফ্রিতে দিচ্ছে সেটার ব্যাপারে যদি বলি,
তো এই সেম ফটো আমরা 1961 সালের কমিক্স দ্য ফ্যান্টাস্টিক ফোরে 3 নাম্বার ইস্যুজ দেখেছিলাম। যদিও এই পাতাটা কভার পেজ না, এটা এই ইস্যুর একেবারে শেষে দেওয়া হয়েছিল, মানে পিন আপ পেজ, যেটা ক্লিয়ার করে যে এই সিনটি এদের পাওয়ার বেশ কয়েক বছর পরের কাহিনী। আর এই সময় বড় বড় কোম্পানি বিভিন্ন প্রোডাক্টে তাদের নাম দিচ্ছে কারণ তারা পপুলার, আর এই হিরো ছবি যে সকল প্যাকেটে থাকবে সেগুলো দেখে বাচ্চারা আরো বেশি করে কিনবে। পরের সিনে সুজান আর রিডকে দেখা যায় তারাও সেখানে এসেছে ডিনার করতে, আর সেখানে জনি তাদেরকে বলে যে তারা লেট হয়েছে। আর এখানে জনি জানতে পারে যে সুজান প্রেগনেন্ট, আর এটা ফ্র্যাঙ্কলিন রিচার্ডের হিন্টও দেয় যে হচ্ছে মার্ভেলের সব থেকে পাওয়ারফুল সুপার হিরো, ওমেগা লেভেল মিউট্যান্ট, যে রিয়ালিটি পরিবর্তন করতে পারে, নতুন ইউনিভার্স তৈরি করতে পারে। পরের সিনে দেখা যায় রিড একটু টেনশনে আছে কারণ সে বাবা হতে চলেছে আর সে চিন্তিত তার কর্তব্যের জন্য। তখন সুজন তাকে আশ্বাস দেয় যে তারা একসাথে মিলে এটা সামলে নেবে, কিন্তু তবুও রিডের চিন্তিত হওয়ার কারণ আছে। প্রথমত সে বাবা হচ্ছে, আর তাছাড়া তার প্রথম প্রেম তো সায়েন্স, তো নিজের কাজ আর ফ্যামিলি, আর তার সাথে এখন এক নতুন কর্তব্য। এরপর আবারও টিজারের একটি সিন দেখা যায়, আর পরের সিনে আমরা দেখতে পাই এই ইউনিভার্সের গ্যালাক্টাসের হেরাল্ড সিলভার সার্ফারকে। এবার এই যে সিলভার সার্ফার সে ছেলে না, সে হচ্ছে মেয়ে। আর আমরা তো ফ্যান্টাস্টিক ফোর মুভিতে সিলভার সার্ফারকে অ্যাজ মেন দেখেছিলাম, তাহলে এখানে ওমেন কেন, এটাই ভাবছেন? তো যেহেতু এটা এক অল্টারনেট ইউনিভার্স, তাই এই ইউনিভার্সে সিলভার সার্ফার মেয়ে, আর তার নাম হচ্ছে সালাবাল। যেখানে মেন ইউনিভার্সে মেল সিলভার সার্ফার হচ্ছে নরিন র্যাড, আর মেন ইউনিভার্সে তারই লাভ ইন্টারেস্ট হচ্ছে এই সালাবাল। কিন্তু যেহেতু এটা একটা অল্টারনেট ইউনিভার্স, তাই এখানে এই হচ্ছে সিলভার সার্ফার, আর কমিক্সে এই মহিলা সিলভার সার্ফারও এক্সিস্ট করে, আর এ বিলং করে আর্থ 997 বা আর্থ এক্স থেকে। কমিক্সে এই ইউনিভার্সের গ্যালাক্টাসের কাজ হলো সেলেস্টিয়ালদের বাচ্চাদের ধ্বংস করা, কারণ ওরা গ্রহ খেয়ে ফেলে। যদি আপনারা গ্যালাক্টাস কিংবা সিলভার সার্ফারের অরিজিন স্টোরি জানতে চান, তো আমি আপনাদের রেকমেন্ড করবো অরিজিন স্টোরি ভিডিও, যেগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এই ভিডিওটি দেখার পর সেই দুই ক্যারেক্টারের অরিজিন স্টোরি অবশ্যই জেনে নেবেন। এদিকে টেলারে সিলভার সার্ফার যখন এসে পড়ে পৃথিবীতে, আর সেখানে ফ্যান্টাস্টিক ফোরের সাথে বাকি সাধারণ মানুষও রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখে, আর সে এসে জিজ্ঞেস করে ফ্যান্টাস্টিক ফোরদেরকে যে তোমরা কি এই ওয়ার্ল্ডের প্রোটেক্টর? যার উত্তর সুজান দেয় যে হ্যাঁ। তখন সিলভার সার্ফার বলে যে তোমাদের পৃথিবীকে চিহ্নিত করা হয়েছে মৃত্যুর জন্য, যার মানে তাদের পৃথিবী ধ্বংস হবে। আর এখানে দুই ধরনের কারণ আমি খুঁজে পেয়েছি। প্রথমত, সিলভার সার্ফার যেহেতু গ্যালাক্টাসের হেরাল্ড, আর গ্যালাক্টাসকে আমরা এই ট্রেলারে দেখেছি, মানে সে এসেছে পৃথিবী খেতে যাতে সে বেঁচে থাকতে পারে আর এই ইউনিভার্স ব্যালেন্স থাকে। আর দ্বিতীয় কারণ হতে পারে যেহেতু এই ইউনিভার্সের সিলভার সার্ফার এক মহিলা, আর কমিক্স অনুযায়ী তার ইউনিভার্সের গ্যালাক্টাস সেলেস্টিয়ালদের বাচ্চাদের ধ্বংস করত, তাই হতে পারে এই ইউনিভার্সে টিয়ামতের জন্মের আগেই গ্যালাক্টাস এসেছে তাকে মেরে ফেলতে, যাতে এই পৃথিবী বেঁচে থাকে। আর সিলভার সার্ফার তাদেরকে যে মেসেজটা দিতে এসেছিল, যেটা শুনে মনে হচ্ছে গ্যালাক্টাস আসছে, কিন্তু এছাড়াও সেই টিয়ামত সেলেস্টিয়ালের জন্ম হতে চলেছে, আর এর জন্য পৃথিবী ধ্বংস হবে, এটাও হতে পারে। কারণ আমরা ইটারনাল মুভিতে তো দেখেছিলাম যে টিয়ামত মাটি ফেটে বেরিয়ে এসেছিল, আর সে যদি পুরোপুরি বেরিয়ে আসতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই দুটি কারণও হতে পারে। আর তাছাড়া অন্যান্য কারণ যেমন ইনকারশন, এছাড়া আলাদা ভিন্ন কোনো কারণ থাকতেই পারে মুভিতে। সিলভার সার্ফার ফ্যান্টাস্টিক ফোরদের সাবধান করে, আর সে সেখান থেকে পালিয়ে যায়। যেখানে রাস্তায় একটি হেলিকপ্টারে সে আর পার বেরিয়ে যায়, যেটা দেখে তো আমার 2007-এর ফ্যান্টাস্টিক ফোর মুভির সিলভার সার্ফারের কথাই মনে পড়েছিল। আর এখানে সিলভার সার্ফারের পেছনে জনি স্টর্ম লেগে যায়, নিজের হিউম্যান টাচ ফর্ম নিয়ে উড়ে যায় তার পেছনে, আর আকাশে গিয়ে সে তাকে ধরে ফেলে। কিন্তু যেহেতু জনির পাওয়ার স্পেসে কাজ করে না, কারণ আগুনের জন্য প্রয়োজন হয় অক্সিজেন, আর স্পেসে কোনো অক্সিজেন নেই, তাই তার আগুন বন্ধ হয়ে যায়। এখানে সিলভার সার্ফার জনিকে এক ঝটকা দেয়, আর সে নিচে পড়ে। এরপরে সিনে রিড সুজানকে বলে যে এই সব কিছু তার ভুলের জন্যই হয়েছে, কারণ সে স্পেসের বাইরে যাওয়ার চেষ্টা করেছিল, ফলে তারা জেনে গেছে। এটার কারণ অনেক কিছু হতে পারে। রিড এখানে স্পেসে যাওয়ার কথা বলছে না, সে বলছে সে স্পেসের বাইরে যাওয়ার চেষ্টা করছে। এবার স্পেস আর টাইমের বাইরে যাওয়া মানে হচ্ছে নিজের রিয়ালিটি থেকে অন্যের রিয়ালিটি বা ইউনিভার্সে যাওয়া। এর মানে হতে পারে রিড কমিক্সের মতন অন্য অন্য ইউনিভার্সের ব্যাপারে জানতে পারবে, আর সেখানে যাওয়ার চেষ্টা করবে। মানে এই মুভিতে রিড জানতে পারবে যে তাদের পৃথিবী একমাত্র পৃথিবী না, এর বাইরেও অনেক ইউনিভার্স আছে। পরের সিনে আমরা কিছু সিভিলিয়ানসদের দেখি যারা আকাশের দিকে দেখছে। হতে পারে তারা কোনো কারণে এখানে ফেসে গেছে, আর তাদেরকেও বাঁচাতে আসছে, কিংবা গ্যালাক্টাসের জন্য এরা কোথাও লুকিয়ে আছে। পাশ দিয়ে গ্যালাক্টাস যাচ্ছে, আর তাই তারা আকাশের দিকে দেখছে। আর তাছাড়া রুমার অনুযায়ী এই মুভিতে আরেকটিও ভিলেন থাকতে পারে, যার নাম হচ্ছে মোলম্যান, আর এখানে মোলম্যানও থাকতে পারে, যাকে এরা আকাশের দিকে তাকিয়ে দেখছে। এরপর হঠাৎ পুরো পৃথিবীর কারেন্ট চলে যায়। এবার এটা একটা শহরের কারেন্ট, মানে নিউ ইয়র্কের কারেন্ট চলে গেছে, এমনও হতে পারে। পরের সিনে আমরা আবার ফ্যান্টাস্টিক ফোরদের দেখি, তারা আবার স্পেস স্যুট পরে আছে, মানে এরা আবার স্পেসে যাবে। হতে পারে সিলভার সার্ফার সাবধান করে যাবার পর তাদের কাছে বেশ কিছু সময় থাকবে, আর এই ফাঁকে রিড এই সব কিছুর সলিউশন খোঁজার জন্য স্পেসেও যাবে। কিন্তু নোটিস করার বিষয় হচ্ছে এখানে সুজান যাচ্ছে না স্পেসে, কারণ সে স্পেস
স্পেস স্যুটে নেই, কিন্তু সুজানের কাপড়ে লেখা থাকে ফিউচার ফাউন্ডেশন, যেটা রিড রিচার্ড বানিয়েছিল, যেটা সায়েন্স বেসড সুপারহিরো টিম। এখানে যেই সমস্ত বাচ্চারা থাকে তারা পৃথিবীকে আরো ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে। এখানে রিডের হাত, বেনের হাত, এমনকি জনির হাতও আমরা দেখতে পাই, কিন্তু সুজানের হাত দেখা যায় না। হতে পারে সুজানের কোলে এখন ফ্র্যাঙ্কলিন রিচার্ড আছে, মানে তার আর রিডের ছেলে, আর এই জন্যই সে স্পেসে যেতে পারছে না বাকিদের সাহায্য করতে। এখানে একজন রিডকে জিজ্ঞেস করে যে তারা কি সুরক্ষিত। উত্তরে রিড বলে যে সে জানে না, কারণ এই যে বিপদ এসেছে পৃথিবীর উপর, এটার পরিণাম যে কি হবে বা এটার ব্যাপারে কিছুই তথ্য রিডের নেই, তাই সে শিওর না যে তারা সুরক্ষিত আছে কিনা। এরপর আগে টিজারে দেখানো তার সেই করা ক্যালকুলেশন, যেটা এই ট্রেলারে সে কেটে দেয়, মানে সে যেটা রিসার্চ করেছিল আর যে ক্যালকুলেশন করেছিল সেটা ভুল। এখানে আমরা আবারও সেই ইন্টার ডাইমেনশনাল পোর্টালের চার্ট দেখতে পাই। এরপর রিড জানায় যে তাদের কাছে বেশি সময় নেই। এরপর সিনে দেখা যায় ফ্যান্টাস্টিক ফোর স্পেসিফিক একটি প্ল্যানেটের দিকে যাচ্ছে, যেটি ধ্বংসের মুখে, মানে সেটা প্রায় ধ্বংস হয়ে গেছে। আর এই প্ল্যানেটটি দেখে মনে হচ্ছে যেটা পৃথিবী। তাই হতে পারে ফ্যান্টাস্টিক ফোর হয়তো যেই কাজের জন্য স্পেসে যাবে সেটাতে তারা সফল হবে না, আর যখন তারা ফিরে আসবে তারা দেখবে পৃথিবী ধ্বংস হচ্ছে। কিংবা এটা অন্য কোনো গ্রহ হতে পারে যেটার উদ্দেশ্যে তারা যাবে আর গিয়ে দেখবে সেই গ্রহটি ধ্বংস হচ্ছে। আর এটা যেই গ্রহই হোক না কেন, এটা অনেকটা পৃথিবীর মতনই সিমিলার। এবার যেহেতু ফ্যান্টাস্টিক ফোরদের আমরা আগামী ডুমসডে মুভিতে দেখতে চলেছি, তাই হতে পারে এই মুভিতে দেখানো পৃথিবী শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে আর ফ্যান্টাস্টিক ফোররা অন্য ইউনিভার্সে যাবে, মানে মেন ইউনিভার্স আর্থ 616-এ। এটা হলে হতে পারে। আর তাই হতে পারে এই স্পেসশিপ নিয়ে যখন তারা পৃথিবীতে যাবে দেখবে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আর রিড দুঃখী হয়ে যাবে যে তার ছেলে ফ্র্যাঙ্কলিন আর তার স্ত্রী সুজানের কি হবে, তারা তো মারা গেছে। আর এই সুজান আর ফ্র্যাঙ্কলিনকে ভিক্টর ওয়ান ডুম, মানে আমাদের ডক্টর ডুম, নিজের ব্যাটেল ওয়ার্ল্ডে নিয়ে যাবে। আর সেটা আমরা আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে দেখতে পাবো। পরের সিনে সুজানকে দেখি যে একটি দোলনার কাছে দাঁড়িয়ে আছে আর সে বলে যে সে হার মানবে না। আর সেই রুমে রিডও প্রবেশ করে। এবার এই দোলনাটা তাদের ছেলের, মানে ফ্র্যাঙ্কলিনের, তাদের তো কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে হতে পারে যে ফ্র্যাঙ্কলিনকে সিজিআই মাধ্যমে রিমুভ করা হয়েছে যাতে অডিয়েন্স তাকে দেখতে না পায়। আর সুজান হার মানবে না, কারণ তার ছেলের ভবিষ্যৎ বলে কথা। যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে তাদের ছেলের কি হবে। আর তাছাড়া গ্যালাক্টাস হয়তো তাদের ছেলেকে নিয়ে গেছে, আর তাই ফাঁকা দোলনার কাছে সুজান দাঁড়িয়ে আর সে হার মানবে না, সে নিজের ছেলেকে ফিরিয়ে আনবেই, এমন হতে পারে। এবার ফ্র্যাঙ্কলিনের কাছে যেহেতু ইউনিভার্স বানানোর পাওয়ার আছে, তাই তাকে নিয়ে গ্যালাক্টাস কিছু করতে চায়। এরপর আমরা শহরের ওপর গ্যালাক্টাসের ছায়া দেখতে পাই। আর তারপর ফ্যান্টাস্টিক ফোর তাদের গাড়ির কাছে দাঁড়িয়ে আর তারা আকাশের দিকে তাকিয়ে দেখছে গ্যালাক্টাস আসছে। আর তারপর আবার সিলভার সার্ফারকে দেখি যে একটি ফর্জ টাইপ কিছুর কাছে আছে, আর এটা হয়তো গ্যালাক্টাসের শিপ। আর গ্যালাক্টাস যদি পৃথিবী খেতে আসে তো সে সেটা হাতে করে তুলে মুখে ভরে খাবে না রসগোল্লার মতন, সে একটা ডিভাইস লাগিয়ে দেবে পৃথিবীর কেন্দ্রে, আর পৃথিবীর সমস্ত এনার্জি সে শুষে নেবে, আর এইভাবে সে পৃথিবীকে ধ্বংস করবে, মানে এইভাবে সে পৃথিবী খায়। আর তাই সেটারই মেশিন হতে পারে এটা। এরপর শহরে কিছু ডিস্ট্রাকশন দেখা যায়। আর তারপর আবারও সিলভার সার্ফারকে দেখি নেক্সট শটে দ্য থিং একটি শিপকে টেনে নিয়ে যাচ্ছে, যেটা স্টার এগ ছিল সুপারম্যানের, কারণ সুপারম্যানকেও আমরা এমন করতে দেখেছি। এমন সিন দেখানোর কারণ হচ্ছে যাতে ক্যারেক্টারের পাওয়ার লেভেল বোঝানো যায়। এরপর রাস্তায় একটি অ্যাকশন ফিগার পড়ে থাকে দ্য থিং এর, আর একটি বাচ্চা সেটা তুলতে যায় আর সে আকাশে দেখে আকাশ কালো হয়ে গেছে, মানে তার উপর একটি ছায়া পড়ে। এটা সেই সময়ের হবে যখন গ্যালাক্টাস আসবে। পরের সিনে দেখা যায় টেড গিলবার্ট শো এর বাইরে ফ্যান্টাস্টিক ফোরেরা তাড়াতাড়ি কোথাও যাচ্ছে, হয়তো কিছু বিপদ এসেছে, যেটা দেখে জনি স্টর্ম তাড়াতাড়ি নিজের হিউম্যান টর্চ ফর্মে উড়ে যায়। সুজান দৌড়ায় তার গাড়ির দিকে, আর রিড আর থিঙ্ক ও গাড়ির দিকে যায়। নেক্সট শটে দেখতে পাই হিউম্যান টর্চকে উড়ে যেতে। দ্য থিঙ্ক সবকিছু ভেঙে এগিয়ে চলছে, আর অবশেষে রিডকে তার স্ট্রেচিং পাওয়ারের সাথে দেখা গেল, আর তার হাতে একটি ডিভাইস, আর পেছনে গ্যালাক্টাসের পা, মানে তারা চেষ্টা করছে গ্যালাক্টাসকে থামানোর। এরপর সুজনকে তার পাওয়ার ইউজ করতে দেখি, সে একটি ফোর্স ফিল্ড বানাচ্ছে, আর শেষে রিড বলে যে আমরা তোমাদের প্রোটেক্ট করব। এরপর শহরের মধ্যে বড় বড় পা নিয়ে চলে বেড়াতে দেখা যায় গ্যালাক্টাসকে, আর ট্রেলারটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি আসলে নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।